ইতিহাসে প্রমুখ যুদ্ধ নিয়ে আমরা ইতিহাসে আলোচনা করেছি, ইতিহাসে শুনেছি এবং চাকরির পরীক্ষায় ভরে ভরে প্রশ্ন আসতে দেখেছি। এবার সেই সমস্ত ভারতের ইতিহাসে যত প্রসিদ্ধ যুদ্ধ হয়েছে সমস্তটাই আজকের ক্লাসে আমি করাবো তোমাদের একটা ভিডিওর মধ্যে। যুদ্ধ কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। সেগুলো সমস্ত প্রসিদ্ধ যুদ্ধগুলো গল্পের ছলে বুঝিয়ে দেব একটা ভিডিওতে। তো তোমাদের প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে বসে পড়ো এবং যা যা বলবো সেগুলো স্টার করতে শুরু করো, কারণ আপকামিং এক্সামগুলো যেমন এসএসসি, জিডি, রেল, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখলে দেখবে এই টপিক থেকে প্রশ্ন এসেছে। চলো একটু প্রমাণ দেখাই, একটু বোর্ডের দিকে তাকাও। দেখো তরাইনের যুদ্ধ কত সালে হয়, এতগুলো এক্সামে দিয়েছে। এর পরের দেখো প্রশ্নটা চান্দেরির যুদ্ধ, এতগুলো এক্সামে দিয়েছে। তারপরের প্রশ্ন এতগুলো এক্সামে দিয়েছে। তাহলে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ একটু ভেবে দেখো তো। তো চলো এই ইন্টারেস্টিং টপিকটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। চলো আমরা দেখব ফেমাস ব্যাটেল অফ ইন্ডিয়া, ভারতের বিখ্যাত প্রসিদ্ধ সমস্ত যুদ্ধগুলো। যদি প্রথমে চলে আসি তাহলে আমাদের কাছে আছে হাইডেস স্পিচের যুদ্ধ, পরীক্ষায় দিয়ে দেবে কত সালে হয়েছিল। আমরা বলবো 326 বিসিতে, বিসি মানে কি বিফোর খ্রিস্ট, খ্রিস্টের জন্মের আগে এই যুদ্ধটা হয়েছিল। এবার পরীক্ষায় প্রশ্ন দেবে কাদের মধ্যে হয়েছিল। আমরা বলবো গ্রিক শাসক, কে গ্রিক শাসক? এই যে আলেকজান্ডার গ্রিক শাসক, এর বাবার নাম কি? কমেন্ট সেকশনে আমাকে জানাও যদি কেউ জেনে থাকো। এই আলেকজান্ডারের সাথে পোরাসের হয়েছিল। এই আলেকজান্ডার আমরা বলি আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার মহান আলেকজান্ডার আমরা বলে থাকি, তার কারণ তিনি বিশ্ব জয় করতে বেরিয়েছিলেন। এবার পরীক্ষায় দিয়ে দেয় আলেকজান্ডারের গুরুর নাম কি, খাতায় লিখে রাখবে। আলেকজান্ডারের গুরু হচ্ছে অ্যারিস্টটল। যাদের কি রয়েছে, ফিলোসফি রয়েছে তারা জানো অ্যারিস্টটল একজন দার্শনিক। এই অ্যারিস্টটলেই শিষ্য ছিলেন আলেকজান্ডার। এই আলেকজান্ডারকে শিক্ষা দিয়েছিলেন এবং আলেকজান্ডার সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তিনি বিশ্ব জয় করতে বেরিয়েছিলেন। এবার বিশ্ব জয় করতে করতে তিনি ভারতের দিকে এন্টার করে। এবার ভারতের সমস্ত রাজারা আলেকজান্ডারকে দেখে আগেই নত স্বীকার করে, বলে আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে সহযোগিতা করব, নিন নিন আপনি এগিয়ে যান। এবার ভারতের সব রাজারা তো আবার নত স্বীকার করেনি, তার মধ্যে একজন হচ্ছে রাজা পোরাস। কোথাকার রাজা ছিলেন? ভারতের পাঞ্জাব অঞ্চলের রাজা ছিলেন রাজা পোরাস। তিনি বললেন না, আমি নত স্বীকার করব না, আমি ডাটের সহিত যুদ্ধ করব, মৃত্যু হলে হবে। সে কি করলো? গ্রেট আলেকজান্ডারের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। আমরা জানি আলেকজান্ডারই জয়লাভ করেছে, পোরাস হেরে গেছে। কিন্তু রাজা পোরাসের এই বীরত্ব দেখে আলেকজান্ডার খুব খুশি হয় এবং তার সমস্ত যা যা পোরাসের থেকে তিনি নিয়েছিলেন সব রাজা পোরাসকে তিনি ফিরিয়ে দিলেন এবং রাজা পোরাসকে নিজের আন্ডারে নিয়ে তিনি এগিয়ে যেতে শুরু করলেন। এবং এখান থেকেই বা এর পর থেকেই আমরা দেখতে পারবো মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য বংশ শুরু হয়ে যায় এবং চাণক্যের কূটনীতি কিন্তু শুরু হয়ে যায়। খুব সুন্দর গল্প, ইন্টারেস্টিং গল্প। আমার ছাত্রছাত্রীরা কোথায় আছে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এখান থেকে আরো একটা প্রশ্ন দেয়, একটু খাতায় নোট ডাউন করবে। এই আলেকজান্ডার 3টে মহাদেশে তার কৃতিত্ব স্থাপন আছে। কিভাবে? ইউরোপে তার জন্ম হয়, এশিয়াতে তার মৃত্যু হয় এবং আফ্রিকাতে দেখবো তাকে কবর দেওয়া হয়েছে। পরীক্ষায় না দিয়ে দেবে যদি একটু প্রশ্নের লেভেল হাই হয়ে যায়। তো এই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। চলো এই যুদ্ধটা তো আমরা বুঝে গেলাম। পরের যুদ্ধ যেখান থেকে প্রশ্ন দেয় সেই যুদ্ধটা একটু আমরা দেখবো। দেখো দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। দেখো এই কলিঙ্গ জায়গাটা কোথায় একটু বলি, চাকরির পরীক্ষায় দেবে প্রশ্ন। কলিঙ্গ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক নিচে উড়িষ্যা রাজ্য। তখন আমরা কলিঙ্গ বলতাম। সেখানে না প্রচুর হাতি ছিল। এবার যুদ্ধের জন্য তো রাজাদের হাতি দরকারি হয়, তো সেই হাতি অধিকারের জন্য রাজা অশোককে, এই যে মৌর্য বংশের কথা বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, বিন্দুসারের ছেলে অশোক, এই অশোক কি করে? ওই হাতি অধিকারের জন্য উড়িষ্যা রাজ্যে কি করে? যুদ্ধ করে, কলিঙ্গ রাজার সাথে যুদ্ধ করে। কত সাল পরীক্ষায় দিয়ে দেবে? আমরা বলবো 261 বিসিতে উড়িষ্যার বুকে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে
এত মানুষের প্রাণ গেছে, বিশেষ করে ছোট ছোট শিশু আর মহিলাদের। এরকম হয়েছে অশোক দেখছে যে এক বাবার তার পা কেটে গেছে, বাচ্চা তার বাবার পা ধরে কাঁদছে, এক মা তার মাথা উড়ে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে সে বাচ্চা কাঁদছে। এরকম নির্মম দৃশ্য অশোক দেখার পর অশোক উপলব্ধি করে যে জীবনে এইসব মারামারি, যুদ্ধ, হাঙ্গামা এগুলো কিছুই নেই। তারপরে তিনি কি করেন, তারপরে তিনি বৌদ্ধ ধর্মে শিফট হয়ে যান এবং তিনি প্রণ করেন তিনি আর কোনো সময় যুদ্ধ করবেন না। তো এইভাবে রাজা অশোক পুরো ধর্মে দীক্ষিত হয়ে যায়, বৌদ্ধ ধর্মে, এবং ভালো মানুষ হয়ে যায়। এই সেই কলিঙ্গ যুদ্ধ যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। জায়গাটা বর্তমানের উড়িষ্যা এবং অশোকের সাথে রাজা কলিঙ্গের হয়েছিল, জিতেছিল কে? রাজা অশোক। খুব সুন্দর গল্প, ইন্টারেস্টিং ওয়েতে খুব সুন্দরভাবে আমরা খুব পড়েছি। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়লো, গ্রুপ ডির ফর্ম ফিল আপ যারা করনি অবশ্যই করবে। আর ফর্ম ফিল আপ করার আগে আমি ইউটিউব চ্যানেলে যে যে ভিডিওগুলো দিয়েছি অবশ্যই দেখার পর কিন্তু ফর্ম ফিল আপ করো। আচ্ছা, এবার বলি এই যে ফর্ম ফিল আপ, এই গ্রুপ ডির বিষয়, তোমরা যারা চাইছো কোথায় পড়বো, গ্রুপ ডির জন্য প্রিপারেশন কোথা থেকে নেব, তাহলে বলি ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, অথবা স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেখানে কল করো। কল করলে আমাদের টিম মেম্বাররা গ্রুপ ডির কোর্সে তুমি কিভাবে স্বল্প মূল্যে বাড়ি বসে পড়তে পারবে সেটা জানিয়ে দেবে। আর আমরা কিরকম পড়াই, ইয়োর স্টাডি টিচাররা প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, ভিডিও যাচ্ছে, দেখতে পাচ্ছ, তাদের মতামত শুনতে পাচ্ছ। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যায়, সেটা দেখে তোমরা তো বুঝতেই পারো যে কীরকম পড়ানো হচ্ছে। তো তুমি যদি খুব ভালো করে পড়তে পারো, আমিও তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমারও ইন্টারভিউ হয়তো ইয়োর স্টাডি চ্যানেলে খুব শিগগিরই চলে আসবে। এছাড়া আর কি কি ব্যাচ রয়েছে সব দিয়ে দিয়েছি, বেনিফিট কি কি এই ব্যাচের সেটাও দিয়ে দিয়েছি, একটু জাস্ট দেখে নাও, আমি আর এই বিষয়ে আলোচনা করবো না। চলো এবার চলে যাই তৃতীয় যুদ্ধ। তৃতীয় যুদ্ধ কি? তরাইনের প্রথম যুদ্ধ। এবার তরাইনের প্রথম যুদ্ধটা একটু যদি আলোচনা করি, খুব ইন্টারেস্টিং ওয়ে। দেখো 1191 এডিতে এই তরাইনের যুদ্ধ হয়েছিল। আমি ভারতের যদি একটু নিচ পোর্শনটা আঁকি, এই রকম একটা জায়গা ছিল যে জায়গায় পৃথ্বীরাজ চৌহান বেশ শক্তিশালী রাজা হিসেবে স্থাপত্য অর্জন করেছিল। পৃথ্বীরাজ চৌহানের পাশে আরো একজন রাজার সাম্রাজ্য ছিল ঠিক এই পাশে। সেই রাজার নাম কি ছিল? সেই রাজার নাম ছিল রাজা জয়চন্দ। রাজার নাম কি ছিল? রাজা জয়চন্দ। এবার কেউ যদি পৃথ্বীরাজকে আটক করতে আসতো বা মারতে আসতো, সঙ্গে সঙ্গে কি হতো? রাজা জয়চন্দ গিয়ে পৃথ্বীরাজকে সাপোর্ট করতো, তারা একসাথে মিলে যুদ্ধ করতো। এবার মোহাম্মদ ঘড়ি এই জায়গা থেকে কি করছে? ভারতের দিকে এন্টার নিচ্ছে। এন্টার নিয়ে সে কি করছে? পৃথ্বীরাজ চৌহানের সাথে মারামারি করবে বলে আসছে। এবার পৃথ্বীরাজ চৌহানের সাথে রাজা জয়চন্দ যুক্ত হয়ে তাদের শক্তি হয়ে যায় বিশাল। এবার তারা কি করে? মোহাম্মদ ঘড়ির সাথে যুদ্ধ হয়। এই যে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির যে যুদ্ধ, তাকে আমরা তরাইনের প্রথম যুদ্ধ হিসাবে চিহ্নিত করি। এই যুদ্ধে জিতেছিল কে? অবভিয়াসলি কে জিতবে? পৃথ্বীরাজ চৌহান জিতেছিল। তাহলে পরীক্ষায় কি প্রশ্ন দেবে? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সালটা জানলাম। এবার জানলাম কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘড়ি। তারপরে আমরা কি জানলাম? এখানে জয়লাভ করেছিল কি সেটাও আমরা জানলাম। আশা করি তরাইনের প্রথম যুদ্ধ সম্বন্ধে কারোর আর কোনো অসুবিধা রইল না। এবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ, ব্যাপারটা কি? আমরা দেখলাম 1191 তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। এবার ঠিক তার পরের বছর, তুমি ভাবো মোহাম্মদ ঘড়ি কিন্তু তরাইনের প্রথম যুদ্ধে হেরে গিয়েছিল, সে আবার ঠিক পরের বছরই যুদ্ধ করতে কি করে আসে? তার কি মনে একটু ভয় নেই? অবশ্যই ভয় আছে। তাহলে কি করে এলো? এই যে বন্ধুর কথা বললাম জয়চন্দ, জয়চন্দের এক কন্যা ছিল, খুব সুন্দর সুদর্শন এক কন্যা, যার নাম সংঘমিত্রা। সেই সংঘমিত্রা পৃথ্বীরাজ চৌহানের সাথে একটু ওই প্রেম সম্পর্কে একটু যুক্ত হয়ে গিয়েছিল। এবার তার বাবা, ওই যেটা হয়, তার বাবার সাথে যতই ভালো সম্পর্ক, যতই ভালো বন্ধুত্ব থাকুক না কেন, বাবা বলছে নয় নয়, এ কাজ করা চলবে না, আমি আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। এবার কি করলো? স্বয়ম্বর সভা বসিয়েছে, ঠিক আছে, সবাইকে ডেকেছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে ডাকেনি। আর পৃথ্বীরাজ চৌহানের এক মূর্তি, কাঠপুতলি তৈরি করে প্রাসাদের বাইরে রেখে দিয়েছে। এবার সেই মেয়ে সংঘমিত্রা, তার তো খুব আতে ঘা লেগেছে যে তার প্রেমিককে এরকম করা হয়েছে। সে কি করেছে? একটা
খবর পাঠিয়ে দিয়েছে তার প্রেমিককে, মানে পৃথ্বীরাজ চৌহানকে। আর পৃথ্বীরাজ চৌহান ছিল বিশাল প্রতাপশালী এক রাজা। সে বলল এই অপমান তো আমি মোটে সইব না, নয় নয়, এই অপমান সহ্য করার নয়। কি করলো সে? চলে এলো কোথায়? রাজা জয়চন্দ্রের মহলে। সেই মহলে স্বয়ম্বর সভা বসানো হয়েছে। প্যা প্যা করে বাঁশি বাজছে, সানাই বাজছে, ঢাক বাজছে। ওই হয় না, আমরা সিনেমাতে দেখেছি একটা মালা নিয়ে রানীরা যায়, যাকে পছন্দ হয় তার গলায় পরিয়ে দেয়, ওটাকে স্বয়ম্বর সভা বলে, মহাভারতেও আমরা দেখেছি। ঠিক আছে, তো এরকম স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। কিন্তু সংঘমিত্রা তো অন্য রাজাদের প্রতি ইন্টারেস্ট নয়, সে পৃথ্বীরাজ চৌহানকেই মালা পরাবে। তখন সে তার বাবার এই কাজ দেখে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে ওই যে মূর্তি ছিল তার গলায় মালা পরায়, এবং সেখানে তারপরে পৃথ্বীরাজ চৌহান আসে, তাকে তুলে নিয়ে চলে আসে। এই অপমান জয়চন্দ্র সহ্য করতে পারেনি। সে কি করেছে? মোহাম্মদ ঘড়ির সাথে সলা পরামর্শ করেছে, বলেছে চলো আমি তোমাকে বলবো পৃথ্বীরাজ চৌহানকে তুমি কিভাবে মারতে পারবে। এবার যেহেতু পৃথ্বীরাজ চৌহানের খুব ভালো বন্ধু ছিল জয়চন্দ্র, সবই জানতো পৃথ্বীরাজ চৌহানের দুর্বলতা কোথায়। এবার সেই দুর্বলতাগুলো মোহাম্মদ ঘড়িকে সব জানায়, যার ফলে কি হয়? দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় 1192-তে। এবার সেখানে পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘড়ির যুদ্ধ হচ্ছে। হেরে যাচ্ছে কে? পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘড়ি জিতে যাচ্ছে। মোহাম্মদ ঘড়ি কি হচ্ছে? জিতে যাচ্ছে। ভাবো, এক বাবা তার জামাই ওরফে তার বেস্ট ফ্রেন্ডকে কিভাবে মেরে ফেললো। ঠিক আছে, এই কাহিনী খুব সুন্দরভাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধতে লিপিবদ্ধ রয়েছে। পৃথ্বীরাজ চৌহান যাই হোক হেরে গিয়েছিল। এরপরে আমরা চলে আসবো পানিপথের প্রথম যুদ্ধ। ইতিহাসে খুব প্রসিদ্ধ যুদ্ধ, চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। পানিপথের প্রথম যুদ্ধ আমরা প্রত্যেকে জানি 1526-এ এই যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে? ইব্রাহিম লোদির সাথে বাবরের হয়েছিল। লোদি বংশের এক শ্রেষ্ঠ রাজাকে, শ্রেষ্ঠ রাজা তো বলা চলে না, যাই হোক ইব্রাহিম লোদি, সেই ইব্রাহিম লোদির অনেক শত্রু ছিল, দেশের মধ্যেই অনেক শত্রু ছিল। দেখো বাবরের ব্যাপারটা কি? বাবর তো মুঘল শাসক, প্রত্যেকেই জানো। বাবরের আর নতুন করে হারানোর কিছু ছিল না, সব বাবরের সমস্ত কিছু গিয়েছিল। এবার বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল কে জানো? আমাদের ভারতেরই কে? রানা সাঙ্গা বলে এক রাজা, মেদিনী রায় বলে এক রাজা। এরা কি করেছিল? বাবরকে ডেকে এনেছিল যাতে বাবর আসে আর ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে, যুদ্ধ করে আবার চলে যায় তার জায়গায়। কিন্তু বাবর কি তা যাবে? না, নয় নয়, বাবর তা যাবে না। বাবরকে তো ডেকে আনলো। ডেকে আনার পর ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হলো। কোথায় হলো? পানিপথে হলো। পানিপথ এমন একটা জায়গা ছিল, যে জায়গা এই যে ধরো এই যে ভারতের এন্ট্রির পথ তো এই জায়গা থেকে এন্ট্রি করতে পারবে, নইলে এখানে রয়েছে হিমালয় পর্বত, এখানে আরব সাগর, এখানে বঙ্গোপসাগর, এইসব দিক থেকে আসতে পারতো না, আসলে এই জায়গা থেকে আসতো। আর এই জায়গায় ছিল তরাইন। ঠিক আছে, সরি তরাইন না, পানিপথ। এখানেই দেখলাম পানিপথের প্রথম যুদ্ধ হলো। কার সাথে? ইব্রাহিম লোদির সাথে বাবরের হলো। এবার যুদ্ধ যেই এলো, ডেকে তো আনলো বাবরকে, কিন্তু যুদ্ধে ইব্রাহিম লোদির সাথে যখন যুদ্ধ হচ্ছে, বাবর দেখছে রানা সাঙ্গা নেই, মেদিনী রায় নেই, সব পালিয়ে গেছে। এবার বাবর মনে মনে ভাবলো, দাঁড়া, একবার আমাকে জিততে দে, তোদের মজা আমি বুঝিয়ে দেব। ঠিক ইব্রাহিম লোদি যেহেতু অযোগ্য শাসক ছিল, তাকে হারিয়ে বাবর জিতে গেল। আর বাবরও খুব চালাক ছিল, যে যার সাথে যুদ্ধ হবে তার শত্রুদের থেকে সমস্ত বিষয়, কত সৈন্য আছে, কি বিষয়, কোথায় কি, সব জেনে নিয়েছিল। তার ফলে কি হয়েছিল? যুদ্ধ করতে সুবিধা হয়েছিল। যেটা আমি তোমাদেরকেও বলি, ধরো এই যে যেমন বাবর যুদ্ধক্ষেত্রে গেছিল, সব রণকৌশল বুঝে কার সাথে যুদ্ধ হচ্ছে, তার স্ট্রং পয়েন্ট কি, তার মাইনাস পয়েন্ট কি, সে কোথায় ফেলিয়ার হবে, তার কত কি রয়েছে, সব জেনে বুঝে একটা প্ল্যান করে সে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, তাই সে জয়ী হয়েছিল। আমরা ছাত্রছাত্রীরা কি করি? পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় যদি আমরা এরকম রণকৌশল সাজিয়ে যেতে পারি, ধরো তুমি গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ, গ্রুপ ডির পরীক্ষায় তুমি জেনে গেলে কোথা থেকে বেশি প্রশ্ন দেয়, আচ্ছা, কোথা থেকে কম প্রশ্ন দেয়, আচ্ছা,
কাট অফ কত গিয়েছিল, কোনটা সেফ জোন, আচ্ছা কোন টপিকগুলো আমাকে ভালো করে পড়লে আমি খুব সুন্দরভাবে পাস করতে পারবো, এবার কাট অফটা মোটামুটি কত যেতে পারে, সমস্ত আট ঘাট বুঝে কিভাবে পড়তে হবে, কোনগুলো কম পড়বো, কোনগুলো বেশি পড়বো, মক টেস্ট কতবার দেবো, প্রিভিয়াস ইয়ার কতবার পড়বো, এভাবে একটা রণকৌশল ফলো করে তুমি যদি মিনিমাম 6 মাস পড়াশুনো করে চাকরির পরীক্ষায় পরীক্ষা দাও, তুমিও যে কোনো এক্সাম ক্র্যাক করবে, এটা আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো। ঠিক আছে, যে সকল ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, তাদের সবার এক কথা, ঠিক আছে, তো তোমাদেরকেও বলবো যেভাবে আমরা প্রত্যেকটা কোর্সে এসএসসি, জিডি, গ্রুপ ডি, এমটিএস প্রত্যেকটা কোর্সে যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যাও, আর নিজেরা রণকৌশল তৈরি করো নিজের মতো করে, তাহলে যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করতে তুমি বাধ্য। আচ্ছা, যারা যুক্ত হতে চাও আগেই বলে দিয়েছি কি কি করতে হবে। আচ্ছা, তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধে কি হলো, বাবর জিতে গেল, ইব্রাহিম লোদি হেরে গেল। এবার জিতে তো গেল, কিন্তু মাথায় ছিল ওই রানা সাঙ্গা, মাথায় ছিল ওই মেদিনী রায়ের কথা, যে তোরা আমাকে ডেকে আনলি, আমাকে সঙ্গ দিবি বলে ব্যাটার দল সব পালিয়ে গেলি, তারা তোদেরকে তো এবার ছাড়বো না। কি করলো, খানোয়ার যুদ্ধ অ্যানাউন্স করে দিল, বলল আমি ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়েছি, তোদেরকেও হারিয়ে দেবো। বাবরের কনফিডেন্স লেভেল বিশাল বেড়ে গেল। ঠিক আছে, বাবর কি করলো, খানোয়ার যুদ্ধ করলো 1527। পরীক্ষায় দিয়ে দেবে খানবার যুদ্ধ কত সালে হয়েছিল, আমরা বলবো 1527 হয়েছিল। কার মধ্যে, ওই সেই রানা সাঙ্গার সাথে বাবর। অবভিয়াসলি রানা সাঙ্গা হেরে গেছে, বাবর জয়লাভ করেছে। চলো, এর পরের যুদ্ধ হচ্ছে চান্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ এটাও খুব ইম্পর্টেন্ট, 1528 হয়েছিল। দেখো সব পরপর বাবর মনে রেখেছে, এই মেদিনী রায়ও আমাকে সহযোগিতা করেনি, ডেকে এনে সহযোগিতা করেনি, এটাকেও মারবো। তোরা তোদের বন্ধুকে শত্রু করছিস, নিজের দেশের লোকেদের সাথে শত্রুতা করছিস, ভাই আমি তো বাইরের লোক, আমাকে তো তোরা আরো আগে মারবি, তো তোদেরকেই আগে মারা উচিত। তাই কি করলো বাবর, মেদিনী রায়কে চলে গেল যুদ্ধ করতে। মেদিনী রায় অবশ্যই হেরে গেল এবং বাবর জিতে গেল। জিতে তো গেলই, কতগুলো জায়গা মেদিনী রায়ের জায়গা পেল, তারপরে কার জায়গা পেল, রানা সাঙ্গার জায়গা পেল এবং ইব্রাহিম লোদির জায়গা পেল। এতগুলো জায়গা নিয়ে বাবর কি করলো, মুঘল সত্তাকে স্থাপন করে দিল। তারপরে বাবরের ছেলে হুমায়ুন, তারপরে আকবর, ওই পরপর পরপর করে মুঘল সাম্রাজ্য আবার বাড়তে থাকে। আচ্ছা, এরপরে চলে আসি ঘাগরার যুদ্ধ। এই ঘাগরার যুদ্ধ কত সালে হয়েছে, 1529 হয়েছে। কার কার মধ্যে, মোহাম্মদ লোদির সাথে হয়েছে বাবরের। এই লোদি বংশের এরপরে একদম যে টিম টিম করে প্রদীপ জ্বলছিল, সেই প্রদীপের সাথে আবার ঝামেলা হয়, বাবরের যুদ্ধ হয় এবং হেরে যায়। তো ঘাগরার যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল জেনে গেছি। এরপরে চলে আসি চৌসার যুদ্ধ। এবার শেরশাহ সুরি বলে একটা রাজা, গল্প পরে বলছি, একটু শোনো। 1539 এই চৌসার যুদ্ধ হয়েছিল। এবার শেরশাহ সুরি, এর নাম কি করে হয়েছে জানো, এ নাকি একটা শেরকে মেরেছিল, শেরকে মেরে হত্যা করেছিল, তাই তার নাম শেরশাহ সুরি হয়েছিল। এই শেরশাহ সুরি সুরি বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আমরা যে জিটি রোড বলি, জিটি রোডের প্রতিষ্ঠাতা হিসাবেও কিন্তু আমরা এনাকে চিনে থাকি। যাই হোক, এবার বাবরের ছেলে হুমায়ুনকে ভারত থেকে এরকম তুলেছে, টুকুস করে ফেলে দিয়েছে। হুমায়ুন এই শেরশাহ সুরির ভয়ে, যতদিন শেরশাহ সুরি জীবিত ছিল ততদিন ভারতের দিকে নয় ভারতে ঢোকা যাবে না, এরকম একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছিল। যাই হোক, শেরশাহ সুরি পুরো প্ল্যান করে, এবার বাবর চেয়েছিল যে এবার বাংলার দিকে আসা যাক। ঠিক আছে, তো বাংলার দিকে তো একে আসতে দেওয়া যাবে না, তাই শেরশাহ সুরি কি করেছিল, তাকে ভাগিয়ে কি করেছিল, এমন সময় যে সময় বন্যা হয় সেই সময় অবধি অপেক্ষা করে হুমায়ুনকে কি করেছিল, পরাস্ত করেছিল, খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি মেনটেন করে। যাই হোক, সেই শেরশাহ সুরির সাথে হুমায়ুনের যে যুদ্ধ হয় চৌসায়, ঠিক আছে, তাকে আমরা কি বলছি, চৌসার যুদ্ধ। কে জিতেছিল, অবভিয়াসলি আমাদের ভারতের শাসক শেরশাহ সুরি জয়লাভ করেছিল এবং হুমায়ুনকে ছটাক করে বাইরে ফেলে দিয়েছিল। এরপরে 10 নম্বর যে যুদ্ধ, সেটা হচ্ছে কনৌজের যুদ্ধ, যাকে ইতিহাস বিলগ্রামের যুদ্ধ হিসাবেও জানে। কততে হয়েছে, 1540 হয়েছে। এই যে হুমায়ুনের কথা বললাম, হুমায়ুনের খুব আতে ঘা লেগেছে। ব্যাপারটা হচ্ছে, ইস
বাংলার এক শাসক শেরশাহ সূরি আমাকে সরিয়ে দিল, দাঁড়া আমি নিজের অধিপত্য দেখাবো, আবার যাব যুদ্ধ করতে। ঠিক আছে, আবার এলো শেরশাহ সূরির সাথে যুদ্ধ করতে ঠিক তার পরের বছর। কিন্তু শেরশাহ সূরি তো শেরশাহ সূরি, তার বুদ্ধির কাছে এইসব মুঘল টুগল কিছুই না। সে কি করলো, আবার যুদ্ধ করতে যে এলো, আবার ভাগিয়ে দিল হুমায়ুনকে। এইবার এমন ধরে বাইরে মারলো যে পুরো ভারতের বাইরে যতদিন জীবিত ছিল শেরশাহ সূরি আসেনি। এই যুদ্ধকে আমরা কি বলি, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। এবার আমরা চলে আসবো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। কত সালে হয়েছে, 1556-তে হয়েছে। কাদের মধ্যে হয়েছে, এই হুমায়ুনের ছেলে যার নাম আকবর। আকবরের কথা আমরা সবাই শুনেছি। এই আকবরের সাথে কার হয়েছে, হেমুর হয়েছে। কে জিতেছে, এই হেমু ঠেমু, এরা সত্যি অযোগ্য রাজা ছিল। এরা হেরে গিয়ে আকবরের কি হয়েছে, বা মুঘল সাম্রাজ্যের আরো 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 বৃদ্ধি হয়েছে। এবার চলে আসি তালিকোটার যুদ্ধ, ভারতে খুব প্রসিদ্ধ। কত সালে, 1564 থেকে 65। এটা হচ্ছে দক্ষিণ ভারতে, মানে এইরকম নিচের দিকে দুটো সাম্রাজ্য ছিল, একটা দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে, আর একটা ছিল বিজয়নগর সাম্রাজ্য। এই দাক্ষিণাত্য মালভূমির রাজারা বেশ বুদ্ধিমান ছিল, একসাথে সবাই জোট বেঁধেছিল। আহমেদানগর, বিজাপুর, বিদার, গোলকুন্ডা সব এক জায়গায় হয়েছে, আর আরেক দিকে বিজয়নগর সাম্রাজ্যকে রেখেছে। রেখে দুজনে মিলে মারামারি করেছে। যাই হোক, বিজয়নগর সাম্রাজ্য হেরে গেছে। তো এই যুদ্ধকে আমরা কি বলি, তালিকোটার যুদ্ধ। তাহলে যুদ্ধে জয়লাভ করেছিল কে, দাক্ষিণাত্যের শাসক বা মুসলিম এই জোটরা জিতেছিল, আর বিজয়নগর সাম্রাজ্য হেরে গিয়েছিল। এটা ইতিহাসের বুকে তালিকোটার যুদ্ধ হিসাবে পরিচিত। এরপরে আমরা জানবো হলদিঘাটির যুদ্ধ। এটাও খুব প্রসিদ্ধ। এই হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছে, 1576-এ হয়েছে। কার সাথে, মহারানা প্রতাপ, ঠিক আছে, মুঘল সম্রাট, ঠিক আছে, তার সাথে মহারানা প্রতাপের সাথে মুঘলের এক সেনাপতি মানসিং এর হয়েছিল এই যুদ্ধটা। মুঘল রাজারা সে সময় আর আসতো না, সেনাপতি চালাতো এইসব টুকটাক রাজাদের জন্য। তো পরে দেখলাম আমরা কে হেরে গেল, মহারানা প্রতাপ, ইনি হেরে যাচ্ছে এবং মুঘল সত্তা জিতে যাচ্ছে, বা মানসিং কিন্তু জয়লাভ করছে এই হলদিঘাটের যুদ্ধতে। ঠিক আছে, চলো পরেরটাই চলে আসি, পলাশির যুদ্ধ। এবার মুঘলদের পতন হওয়া শুরু করেছে, মুঘল রাজাদের আর প্রয়োজনীয়তা নেই, এবার ব্রিটিশ সত্তা ভারতে বসতে চলেছে পলাশির যুদ্ধ দিয়ে। 1557-তে পলাশির যুদ্ধ হয়েছে। তারিখটা কত আমাকে কমেন্ট সেকশনে জানাও। কার মধ্যে হয়েছে, সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছে। কে হেরেছে, সিরাজউদ্দৌলা হেরেছে। সিরাজউদ্দৌলা হারতো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে মাত্র 3000 সৈন্য ছিল, মাত্র 3000 সৈন্য, আর সিরাজউদ্দৌলার কাছে 50,000 সৈন্য ছিল। কিন্তু সিরাজউদ্দৌলার যে সেনাপতি, ঠিক আছে, প্রত্যেকে নাম জানো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে, সে কে, সে বিশ্বাসঘাতকতা করলো ভিতর থেকে, রাজার যাতে পতন হয় ব্রিটিশের সাথে হাত মেলালো। সিরাজউদ্দৌলার যে মাসি ঘাসেটি বেগম ব্রিটিশের থেকে পয়সা নিল এবং ভিতর থেকে যাতে সিরাজউদ্দৌলা যুদ্ধে না জিততে পারে সহযোগিতা করলো, সবকিছু ব্রিটিশকে বলে দিল, এবং কি হলো, সিরাজউদ্দৌলা হেরে গেল। বাংলার গদিতে এক কাঠপুতলি শাসক, ব্রিটিশ যা বলবে তাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না, এমন এক শাসক বসালো। দেখো, ব্রিটিশরা ভারতে রাজা হতে আসেনি, ভারতকে শুষতে এসেছে, সব অর্থ নিয়ে নিতে এসেছে। সেই কারণে তারা রাজার গদিতে এমন একজনকে বসালো যে হ্যাঁতে হ্যাঁ নাতে না, যার ফলে তারা কি করবে, আর্থিকভাবে বেশি শোষণ করে অন্য দেশে পাঠিয়ে দিতে পারবে। এই ছিল পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় হয়েছিল, প্রত্যেকে জানো। এরপরে আবার চলে আসি আমরা পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের টোটাল 3টে যুদ্ধ হয়েছিল, প্রথম পড়েছি, দ্বিতীয় পড়েছি, এটা তৃতীয়। কততে হয়েছে, 1761-তে হয়েছে। মারাঠা সাম্রাজ্য, যখন মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছে তখন মারাঠা সাম্রাজ্য বেশ বড় হয়ে উঠছিল, কিন্তু
কিন্তু আমরা সেখানে দেখলাম এই আহমদ শাহ আবদালির সাথে যখন মারাঠাদের যুদ্ধ হয় তখন এই মারাঠা সাম্রাজ্যের পতন হয়। ওই যে ভিতরে ভিতরে নিজের পরিবারের মধ্যেই নিজের সংঘর্ষ, যার ফলে মোহাম্মদ শাহ আবদালি জিতে যায় এবং মারাঠা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এরপরে চলে আসি বক্সারের যুদ্ধ। প্রত্যেককে জানো 1764, এর পরে 200 বছর ব্রিটিশ আমাদেরকে অত্যাচারের শেষ সীমায় পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, এই 1764-তে আমরা দেখলাম ইংরেজদের সাথে কাদের, আমরা দেখলাম 3টে রাজা ছিল। ঠিক আছে, 3জন ছিল। কে কে? মীর কাসিম, সিরাজউদ্দৌলা, শাহ আলম। ঠিক আছে, এরা 3জন সংঘবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। এমন একটা পজিশনে দাঁড়িয়ে গিয়েছিল তখন ভারতের অবস্থা ডলমল ডলমল করছে, ডগমগ ডগমগ করছে, যে সেই সময় ভারত আবার হেরে যায় বক্সারের যুদ্ধে এবং ব্রিটিশ সত্তা প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর থেকে কন্টিনিউয়াসলি 200 বছর শোষণ, এবং আমরা জানি কিভাবে কত কষ্ট করে আমাদের বীরেরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ঠিক আছে, তো এই সেই বক্সারের যুদ্ধ। ঠিক আছে, তো এই যে শাহ আলম, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, কি বলতো ব্যাপারটা, যখন নিজের ঘরের শত্রুই তোমার বিভীষণ হয়ে যায় না, তখন বাইরের শত্রু তোমাকে যখন তখন হামলা করতে পারে। ঠিক আছে, এরপরে যে বিশেষ বিশেষ যুদ্ধ সেটা হচ্ছে অ্যাংলো মহীশূর যুদ্ধ। 4টে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটাও দারুণ, যদি এর গল্প বা এর হিস্ট্রি, এটাও খুব দারুণ। প্রথম যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে 1767 থেকে 69 অব্দি হয়েছিল। হায়দার আলী, আমরা টিপু সুলতানের নাম শুনেছি, তো টিপু সুলতানের বাবা হচ্ছে হায়দার আলী, যোগ্য শাসক। ঠিক আছে, তো এনার সাথে ব্রিটিশদের ঝামেলা বাঁধে। ঠিক আছে, ব্রিটিশদের তো সবার সাথেই ঝামেলা বাঁধবে, এবার ব্রিটিশরা দেখছে মুঘল সত্তা শেষ, সব শেষ, এই যে হায়দার আলী, ঠিক আছে, এই যে টিপু সুলতান, এদেরকে শেষ করলে মোটামুটি ফ্রান্সিসরা রয়েছে, বাদবাকি সবকিছুই আমাদের হাতে, এরপরে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। কি করলো? হায়দার আলীর সাথে ব্রিটিশরা বিভিন্ন সন্ধি করতে শুরু করলো, বিভিন্ন ঝামেলা করতে শুরু করলো। প্রথমে তো যুদ্ধ হলো হায়দার আলীর সাথে ব্রিটিশদের, অবভিয়াসলি ভাবে হায়দার আলী কি করলো? যুদ্ধে জিতে গেল। এই যুদ্ধে ট্রিটি অফ মাদ্রাস, একটা মাদ্রাসের একটা সন্ধি হয়েছিল, মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, সেটা হচ্ছে 1780 থেকে 84। আমরা দেখলাম তার পিতা হায়দার আলীর মৃত্যুর পর টিপু সুলতান এলো, টিপু সুলতানের সাথে ব্রিটিশের যুদ্ধ হলো, সেই যুদ্ধে ট্রিটি অফ ম্যাঙ্গালোর সাইন করা হলো। ঠিক আছে, টিপু সুলতান কিন্তু হারনেওয়ালা বান্দা ছিল না। যাই হোক, তারপরে আবারও ব্রিটিশের আবার শয়তানি বুদ্ধি মাথায় চাপলো, আবার 1700 আমরা দেখব 1789 থেকে 92 অবধি লর্ড কর্নওয়ালিসের সাথে টিপু সুলতানের যুদ্ধ হয় এবং টিপু সুলতান এই যুদ্ধে পরাজিত হয় আমরা দেখব, এবং কর্নওয়ালিস জিতে যাচ্ছে। এখানে দেখব ট্রিটি অফ সিঙ্গাপত্তনম, ঠিক আছে, এর ট্রিটি হয়েছে। তো প্রত্যেকটা ট্রিটিগুলো পরীক্ষায় দিয়ে দেয়, একটু আমাদের দেখে নিতে হবে। এবং লাস্ট যে ব্যাটেলটা হলো অ্যাংলো মহীশূর যুদ্ধ 4th 1799, সেখানে দেখব টিপু সুলতানের মৃত্যু হচ্ছে, লর্ড কর্নওয়ালিস আবার জিতে যাচ্ছে। এইভাবে পুরোপুরিভাবে, ঠিক আছে, অ্যাংলো মহীশূর যুদ্ধ 4টে সমাপ্ত হচ্ছে এবং ব্রিটিশরা জিতে যাচ্ছে, তাদের আধিপত্য স্থাপন করে নিচ্ছে। এরপরে থাকছে অ্যাংলো মারাঠা যুদ্ধ। 3টে অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছে। ঠিক আছে, মারাঠাদের স্থাপত্য খুব বাড়ছিল, তাই ব্রিটিশরা এটাকেও শেষ করতে একদম প্রচেষ্টায় মরিয়া হয়েছিল। দেখো, প্রথম যুদ্ধ, প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ এত সালে হয়েছিল, ট্রিটি অফ সলবাই হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, সালগুলো দেখে নাও, কোন ট্রিটি কোন সময় হয়েছিল দেখে নাও, ব্যাস। এতগুলো ফেমাস ফেমাস যুদ্ধ ভারতের বুকে, ভারতের ইতিহাসে ছাপ ফেলে গেছে, যেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় দেয়। চলো একটু প্রশ্নগুলো আমরা এক ঝলক দেখে নিই, আর এই 5টা প্রশ্নের উত্তর নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি প্রত্যেকের কাছে উত্তর পেতে চাই। চলো, প্রথম প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কোথায় হয়? এসএসসি জিডি, এমটিএস, রেল, এনটিপিসি এতগুলো এক্সামে এসেছে, প্রত্যেকে জানো। উড়িষ্যার কথা বলেছি, উড়িষ্যায়। আমি কয়েকটা উত্তর করছি, বাদবাকি উত্তর নিজেরা করবে। 2 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? উত্তরটা নিজেরা কমেন্ট সেকশনে জানাবে।
3 নাম্বার প্রশ্ন, চান্দেরির যুদ্ধ হয় কার সাথে হয়েছে? আমরা জানি মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে। কতগুলো এক্সামে এসেছে দেখো। পরের প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ হচ্ছে কত সালে? কমেন্ট সেকশনে জানাবে 4 নাম্বার প্রশ্নের উত্তর। এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর, অ্যাংলো মারাঠা যুদ্ধ হয় কাদের মধ্যে হয় আমাকে একটু জানাবে। এতগুলো এক্সামে এসেছে, 5টা প্রশ্নের মধ্যে একটা থেকে দুটো উত্তর আমি বলেছি, বাদ বাকি 3টে নিজেরা কমেন্ট সেকশনে আমাকে জানাও। ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবে। এই টপিক থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে। চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।